কিছু কথা বলবো। সেটা হচ্ছে যে আমরা বাজেটটা দেওয়ার পর থেকে মূল আলোচনা যেটা শুনছি ঘাটতি বাজেট, ঘাটতি বাজেট। আম এত টাকার ঘাটতি বাজেটটা কিভাবে কভার করবে সরকার? আরেকটা হচ্ছে যে এনবিআর থেকে যে রাজস্ব আদায়ের একটা লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, সেটাকে অনেকে মনে করছেন যে এটা আসলে এই লক্ষ্যটা অর্জন করাটা কঠিন হবে। আমার কাছে মনে হয় কি যে আমি দেখি যে চ্যালেঞ্জিং, ডেফিনিটলি এটা অনেক চ্যালেঞ্জিং। কিন্তু আমার তো মনে হয় যে আমরা ঠিক ওই আগের আলাপগুলোর মধ্যে আটকে আছি যে আমরা পারবো না। কিন্তু গণঅভ্যুত্থানের পরে আমরা তো বিপ্লবের একটা চেতনা অনেকের মধ্যে আছে, অনেকে অনেক স্বপ্ন দেখেছে। তাহলে সেই স্বপ্ন থেকে সরকার যদি স্বপ্ন দেখে, সরকার যদি চ্যালেঞ্জটা হাতে নেয়, তাহলে হোয়াট ইজ রং? আমার তো কোনো সমস্যা নেই। সরকার নিজেই তো চ্যালেঞ্জটা নিয়েছে। এবং আমরা কি এটা চাই না যে এনবিআর এর যে পরিমাণ দুর্নীতি আছে, যে পরিমাণ যত জনসংখ্যার একটি অনেক বড় অংশ তারা কর ফাঁকি দেয়, সেই কর ফাঁকি দেওয়ার জন্য সরকার যে উদ্যোগ নিয়েছে, তারা ক্যাশলেস ব্যাংকিং ইন্ট্রোডিউস করছে। আপনি আজকে উন্নত দেশের কথা বলবেন যে আমি ওই দেশের মতো হতে চাই, কিন্তু যখন সেই দেশের কোন সিস্টেমকে এখানে অ্যাডপ্ট করার চেষ্টা করা হবে, সেটাকে আপনি সাধুবাদ জানাবেন? এটা তো হয় না। আপনি এখানে কিছু অনেক দোকান আছে, যে দোকানে আপনি কিনতে গেলে পরে সেখানে আপনাকে বলবে ক্যাশ অনলি। সে তো সরকারকে ফাঁকি দিচ্ছে। তো সরকার সেই ফাঁকিটা বন্ধ করার জন্য তারা ক্যাশলেস ব্যাংকিং, ডিজিটাল ওয়ালেট, সেই বিষয়গুলোকে তারা মাথায় রেখে কাজ করছে। আমি মনে করি যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। বাংলাদেশের মানুষ, প্রত্যেকটা মানুষের জন্য এটা গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে যে কেউ বড় বড় মানুষ তারা কর ফাঁকি দেবে, আর কিছু মানুষ তারা আসলে তাদের এই ফাঁকির জন্য অন্য মানুষগুলো পস্তাবে, তাদের উপর ঋণের বোঝা চাপবে। এটা তো হয় না। তো সেই জায়গা থেকে আমি এটা সাধুবাদ জানাই, এবং আমি মনে করি এনবিআর এর যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, ক্যাশলেস ব্যাংকিং যদি অ্যাডপ্ট করে এবং প্রত্যেকে যারা ফাঁকি দিচ্ছে, ব্যবসা করতে গেলেও যারা ফাঁকি দিচ্ছে, তাদেরকেও যদি সেই আওতার মধ্যে নিয়ে আসে, সিস্টেমের মধ্যে নিয়ে আসে, এমনকি জমি কিনতে গিয়েও যারা কর ফাঁকি দিচ্ছে তাদেরকে যদি টোটাল একটা নেটের মধ্যে নিয়ে আসে, ইন্টারনেট ডিজিটাল সিস্টেমের মধ্যে নিয়ে আসে, তাহলে অনেক বড় রেভিনিউ বাড়বে। ইফ নট টুডে, টুমরো এটা বাড়তে বাধ্য, এবং সেটা আসলে করণীয় ছিলই। এই সরকার দায়িত্ব গ্রহণের 3 মাসের মধ্যে একটা বাজেট দিয়েছে, এবং সেই বাজেটের মধ্যে আমি কিছু বৈপ্লবিক সিদ্ধান্ত আমি দেখছি। আপনারা এটাকে সাধুবাদ না জানিয়ে আপনারা হয়তো আশঙ্কা প্রকাশ করছেন, আমি সাধুবাদ জানাতে চাই। আমি দেখতে চাই তারা এই উদ্যোগগুলো অ্যাটলিস্ট নেয়। এই তো গেল বাজেটের দিকে। আর আমার কাছে মনে হয় যে আলোচনায় আমরা প্রতিদিনই দেখছি ঘাটতি আর জিডিপি নিয়ে অনেক কথা হয়। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। যে কি করে জিডিপি প্রবৃদ্ধির এই লক্ষ্যমাত্রা তারা পূরণ করবে, এটা তো একটা অসম্ভব কথা বলা হচ্ছে। দেখেন, জিডিপি নিয়েই তো, জিডিপি ব্যাপারটাই তো প্রবলেমেটিক। শেখ হাসিনার সময় কিন্তু কি আমরা প্রবৃদ্ধির কথা শুনি নাই? আমরা শুনেছি তো, উন্নয়ন হচ্ছে, এত উন্নয়ন হচ্ছে, জিডিপি লক্ষ্যমাত্রা অর্জিত হয়ে গেল প্রায়। কিন্তু কি পরিমাণ মানুষ খারাপ ছিল, বহু মানুষ না খেয়ে থেকেছে, শেয়ার বাজারে মানুষ সমস্ত টাকা হারিয়ে তারা আত্মহত্যা করেছে, এরকম উদাহরণ পর্যন্ত সৃষ্টি হয়েছে। লুট হয়ে গেছে কোটি হাজার কোটি টাকা বিদেশে। তারপরও আমরা শুনেছি যে জিডিপি ভালো অবস্থায় আছে, প্রবৃদ্ধি হচ্ছে। এই প্রবৃদ্ধি, এই বিষয়টাই প্রবলেমেটিক। আমি যতদূর জানি যে অনেকেই এই প্রবৃদ্ধি নিয়ে, অর্থনীতিবিদ এখানে আপনি আছেন, আপনি অর্থনীতি নিয়ে কাজ করছেন, এবং অর্থনীতি নিয়ে যারা কাজ করছেন তারা আপনারা জানবেন যে জিডিপি নিয়ে অলরেডি অনেক সমালোচনা আছে। জিডিপি ভালো থাকা মানেই সেই দেশের মানুষের জীবন মান ভালো, এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। আপনি এমনকি ওয়ার্ল্ডের ইকোনমিতে যে ইন্ডিকেটর গুলো নিয়ে আমরা কাজ করি, যে ইন্ডিকেটর গুলো নিয়ে এত কথা বলি, সেই ইন্ডিকেটর গুলোর মধ্যে অনেক ফাঁকি আছে, সেটাও বলতে চাই। আমি গড় আয়, আমাদের গড় আয় বেড়ে গেলে আমরা খুশি হয়ে যাই। আমার গড় আয় বাড়া তো খুব বড় চ্যালেঞ্জিং না। বিশ্বে আমি 5 জন ধনী লোককে নিয়ে আসি না, এখানে নিয়ে এসে বলি যে তোমার পায়ে ধরি, তুমি এসে আমার নাগরিকত্ব নাও, আমার গড় আয়ের সমস্যার সমাধান হয়ে যাবে। তার মানে কি এই যে আমার যারা একদমই হত দরিদ্র মানুষ না খেয়ে থাকে, তাদের পেটে ভাত যাবে, সেই গ্যারান্টি তো কেউ দিতে পারছে না। সুতরাং আমার কাছে মনে হয় যে সরকারের জন্য যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে মানুষের বিনিয়োগের পরিবেশ তৈরি করা, ট্রাস্টটা ফিরিয়ে আনা। এই যে মানুষ বিনিয়োগ করছিল না, বিদেশ ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট এখানে আসছে না। আমি জানি অনেকে এখানে আসতে চায় না দীর্ঘদিন ধরে, তো তোমার দেশে ইনভেস্ট করার জন্য অনেক সমস্যা এখানে, এরকমটা আমরা শুনেছি। তো সেই যে পরিবেশটা তৈরি করা, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আমার কাছে মনে হয়। এবং সেক্ষেত্রে শুধু সরকার না, বিরোধী দলেরও একটা সহায়তা দরকার। 5 আগস্টের পরে দেশটাকে পুনর্গঠনের জন্য শুধুমাত্র আপনারা যদি মনে করেন ফ্যাসিস্টদের পতন হয়ে গেছে, ইউ আর টোটালি রং। আপনাদের এখনো একসাথে কাজ করতে হবে। আপনারা বাজেট নিয়ে যে আলোচনা হচ্ছে সংসদে, আমি দেখছি কেউ বলছেন যে এখান থেকে সরি টু কোট 500 টাকা পাওয়াতে হবে। মানে উনি এটাও উনি লক্ষ্য করছেন উনি কি বলছেন। আমাদের একজন সংসদ সদস্য বলছে বাজেট 5,000 কোটি টাকা হলে ভালো হতো, এটা অনেক বড় বাজেট হয়ে গেছে। তো একটু তো আপনারা বিরোধিতা করবেন, একটু বুঝে কনস্ট্রাকটিভলি যদি আপনারা তুলে ধরেন যে আসলে কি হলে বাজেটটা ভালো হবে, বাজেটের যে জায়গাগুলোতে চেঞ্জ দরকার সেই যে আলোচনা যদি আনেন তাহলে ভালো হবে। কামিং ব্যাক টু দিস পয়েন্ট, যেটা বলছিলাম যে বিনিয়োগের জন্য বিরোধী দল জোটের অনেক বড় ভূমিকা আছে। আপনারা যদি এখনই সরকার পতনের কথা বলেন, 3 দিনের মধ্যে সরকার ফেলে দেব, 15 দিনের মধ্যে সরকার ফেলে দেব, তাহলে সরকার বিনিয়োগের জন্য কাজ করবে কি? তাদেরকে একটু কাজ করতে দেন, পাশে দাঁড়ান। বিনিয়োগ আসুক, আসলে পরে আপনি আমি আমরা সবাই লাভবান হব। আমাদের এখানে সবচেয়ে বড় ক্যাপিটাল হচ্ছে হিউম্যান ক্যাপিটাল। ভিয়েতনামের দিকে যদি তাকাই, 10 কোটির উপরে মানুষ দিয়ে তারা যে পরিমাণ রপ্তানি করছে, আমরা কিন্তু তা করতে পারিনি। কিন্তু আমাদের এখানে সবচেয়ে যে বড় হিউম্যান ক্যাপিটাল, সেটা আমাদের কাজে লাগাতে হবে। বাইরে হিউম্যান গেলেই হবে না, দেশে থাকলেই হবে না। তাদের জন্য যে ভোকেশনাল ট্রেনিং এর ব্যবস্থা নিয়েছে সরকার, সেটার আমি সাধুবাদ জানাই। সে জায়গাটা আমাদের অনেক ভালো করার সুযোগ আছে। এবং পাশাপাশি যারা কর্মসংস্থানে যাদের দরকার, দেখেন কর্মসংস্থান তৈরি করতে গেলে কিন্তু আমার একদিকে বিনিয়োগ লাগবে, আবার আরেকদিকে ব্যাংক থেকে সহযোগিতায় লাগবে। সবকিছুকে নেগেটিভলি দেখলে কি হবে? ব্যাংক থেকে যদি সহযোগিতা লাগে, তাহলে তো যাদের তারল্য আছে তাদের কাছ থেকে আমরা সহযোগিতা নিতে পারি। সরকার তো বলে নাই যে ব্যাংকটা ক্রাইসিসের মধ্যে যে তার গলায় পাড়া দিয়ে আমি টাকা নিয়ে আসবো, সেটা তো বলি নাই। আমি বিনিয়োগ চাইছি, আমি চাইছি আমাদের অবকাঠামো উন্নয়ন চাইছি, আমি চাইছি কর্মসংস্থান সৃষ্টি করতে। আবার আমি বলছি যে তুমি কোথাও লোনও নিতে পারবে না, বিদেশি লোনও নিতে পারবে না, তুমি দেশি লোনও নিতে পারবে না, তুমি আমার উন্নয়নটা তবু করে দাও, তুমি রাজস্ব বাড়বে সেটাও তুমি বলতে পারবে না। তাহলে কিভাবে হবে? আপনি তো স্টাক হয়ে থাকলেন। আপনাকে তো ড্রিম দেখতে হবে এবং সেই অনুযায়ী প্ল্যান নিতে হবে।